ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আজ আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। শামীম দা, আপনাকে প্রথমে ক্যাম্পেইন কলিং এ স্বাগত। নমস্কার। আলোচনার শুরুতে আপনি যেহেতু আইনজীবী, সেহেতু আইনের প্রসঙ্গ দিয়েই আলোচনাটা শুরু করা যাক। কোভিড সিচুয়েশনের সময়, যখন কোভিডের দ্বিতীয় সংক্রমণের ঢেউ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, ঠিক সেই সময়ে নির্বাচন কমিশন বিজেপিকে পরিপূর্ণভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের জমায়েত করে এখানে প্রচার কর্মসূচি করার সুযোগ করে দিল। অভিযোগ কাদের? তৃণমূল সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার শুধুমাত্র এটা যে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ তা কিন্তু নয়। কিছুদিন পরেই দেখা গেল একাধিক হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে অবজারভেশন দেওয়া হলো এবং নির্বাচন কমিশনকে কোভিড সিচুয়েশনে কিন্তু একরকমের বার্তা দেওয়া হলো। তাহলে দেশে যখন এরকম একটা খুব আপৎকালীন পরিস্থিতি, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মানুষ যেখানে দেশবাসীকে কোভিড থেকে কোথায় রক্ষা করবেন সেই দিকে না গিয়ে তারা কি করলেন? তারা হাজার হাজার মানুষের জমায়েত করে রাজ্য জুড়ে বাংলা দখলের জন্য নেমে পড়লেন। নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা হিসাবেও কিন্তু তাদের দায়িত্ব এবং পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠে গেল। মানুষের ভালো করবার জন্য বিচার বিভাগকে, জুডিশিয়ারিকে বার্তা দিতে হচ্ছে। কি বলবেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা বড় বড় সভা আয়োজন করেছেন, তারা সেই সভায় বক্তব্য রেখেছেন, মানুষজনকে আনিয়েছেন। এখন এই প্রধানমন্ত্রী যে দলের প্রতিনিধিত্ব করেন সেই দলটির দৃষ্টিভঙ্গি কি? এই প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি কি এই অতিমারী মহামারীর সম্বন্ধে? আমাদের দেশে প্রথম ঢেউয়ের পরে সকলে সেলিব্রেট করতে শুরু করে দিল, প্রধানমন্ত্রীর জয়গান করতে শুরু করে দিল দলের পক্ষ থেকে, যে করোনার বিরুদ্ধে উনি একাই লড়েছেন। তারপরে কি এলো? দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউ দেখা গেল যে উনি কোনো ইনফ্রাস্ট্রাকচারই তৈরি করতে পারেননি। আজকে ভ্যাকসিন নিয়ে হাহাকার, অক্সিজেন নিয়ে মানুষের মধ্যে কি অক্সিজেনের কি পরিমাণ অপতুলতা আছে সেটা মানুষজনের কাছে, যে কোনো হসপিটালে চলে যান, বেড নেই, অক্সিজেন নেই, ইনফ্রাস্ট্রাকচার তৈরি নেই। এই কিছু না তৈরি করে একদিকে এই যেন তেন প্রকারেণ শক্তিকে আমার আরো বেশি কুক্ষিগত করতে হবে, আরো বেশি প্রশাসনিক ক্ষমতা প্রয়োজন, তাই পশ্চিমবঙ্গ দখল করতে হবে, আসাম দখল করতে হবে, কেরল দখল করতে হবে। সেই ক্ষমতার মোহে নিজেদের বুঁদ করে রেখে যে প্রতিদিনের যে সমস্যা সেগুলোকে দূরে সরে রাখলেন। আর কি করলেন? ধর্মীয় অন্ধতাটাকে, সেটাকে সকলের সামনে নিয়ে চলে এলেন। কুম্ভ মেলায় 26 লক্ষ মানুষের সমাগম হলো, ঠিক করতে দিলেন। নির্বাচন কমিশনের, দেখুন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, ঠিক কথা। নির্বাচন কমিশনের শুধুমাত্র একথা বলা ঠিক হবে না যে শুধুমাত্র বিজেপি সভা করেছে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসও তো বড় বড় সভা করেছে, মুখ্যমন্ত্রী নিজে বড় বড় সভা করেছেন। ফলে দায়িত্ব জ্ঞানীন আচরণ শুধুমাত্র যে প্রধানমন্ত্রী করেছেন তাই নয়, এ রাজ্যের মুখ্যমন্ত্রীও করেছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেননি কেন? তিনি গত 10 বছর ধরে ক্ষমতায় আছেন, আবার রাজ্যের মানুষ তাকে আবার 5 বছরের জন্য তার হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। কিন্তু এই রাজ্যে আপনি যে কোনো হাসপাতালে যান, দেখবেন বেডের অপতুলতা পরিস্ফুট হয়ে যাচ্ছে, অক্সিজেনের অভাব। ফলে কেউ দায় এড়াতে পারে না। নির্বাচন কমিশন যেমন দায় এড়াতে পারে না, সেরকম এই যে প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, কেউ দায় এড়াতে পারে না। ঠিক। আপনার এই কথার প্রসঙ্গে একটা কথা বলি, যখন দুটো ফেজের নির্বাচন বাকি রয়েছে, ঠিক সেই সময় কিন্তু কোভিডের সংক্রমণ খুব বেড়ে যাচ্ছে। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন মুখ্যমন্ত্রী আছেন, তিনি কিন্তু একবার বলেছিলেন যে এই দুটো ফেজের নির্বাচনে একদিনে করে দেওয়া হোক, যাতে আর সেইভাবে জমায়েত বা প্রচার না চলে। এবং উনি কিন্তু প্রথম, যতদূর আমরা জানি, উনি কিন্তু প্রথম জমায়েত করে নির্বাচনী প্রচার বন্ধ করে দিয়েছিলেন। তার অনেকটা পরে গিয়ে কিন্তু বিজেপি ওই সিদ্ধান্ত নিয়েছে। না, এখানে একটা ভুল হচ্ছে। এই রাজ্যের প্রথম যে রাজনৈতিক দল
বলেছিল যে আমরা বড় জমায়েত করব না, সেই রাজনৈতিক দলটির নাম হলো সিপিআইএম। সিপিআইএম প্রথম বলে যে আমরা কোনো বড় জমায়েত করব না। পরবর্তীতে যখন এই জনমানুষের মধ্যে এই প্রশ্ন আসতে শুরু করে, কারণ যে সময়ে চলছে এই 25শে এপ্রিল যখন আমাদের রাজ্যে প্রতিদিন আক্রান্তের সংখ্যা 15,000, তার জাস্ট 1 মাস আগে আমাদের রাজ্যে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 500। এই যে এত পরিমাণ আক্রান্তের সংখ্যা বেড়ে গেল, সেটা কিন্তু মূলত এখন মনে করা হচ্ছে যে মূলত এই নির্বাচনী যে জনসভাগুলো হয়েছিল মূলত সেখান থেকেই মূলত ছড়িয়েছে, কারণ অন্য কোনো বড় জমায়েত সেই সময় কিছু ছিল না। ফলে এই বড় বড় জমায়েত তৈরি করে, নির্বাচনী জমায়েত তৈরি করে আমরা কিন্তু কোভিড সংক্রমণকে কিন্তু আমরা প্রত্যেকেই, এই যে প্রতিটি রাজনৈতিক দল যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা কেউ দায় এড়াতে পারেন না। হ্যাঁ, না, কারণ হচ্ছে যারা প্রশাসনিক ক্ষমতায় আছে তাদের দৃষ্টিভঙ্গিটা সব থেকে বেশি জরুরি। তারা তো মানে প্রথম ওয়েভ যাওয়ার পরে তারা মেনেই নিয়েছিল যে এ দেশে বোধহয় আর কোনো কোভিড নেই। ফলে তারা ঠিক করে নিয়েছিল দেশে কোভিড নেই, তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে কোনো মনোযোগ ছিল না, ভ্যাকসিন প্রকিউরের ক্ষেত্রে তাদের কোনো মনোযোগ ছিল না, ইনফ্রাস্ট্রাকচার একদমই তৈরি করা হয়নি এ রাজ্যে সহ এ দেশে। ঠিক। আপনার এই কথার সূত্রে বলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাভোসে ইকোনমিক ফোরামের একটি সম্মেলনে গিয়েছিলেন। সেখানে কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে কোভিড জয় করে ফেলেছে ভারত। শুধু তিনি নয়, আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, তিনি কিন্তু অলরেডি ফেব্রুয়ারি মাসে যখন সেকেন্ড ওয়েভ ঢুকছে তখন তিনি বলছেন যে ভারত কোভিড জয় করে ফেলেছে, কোনো ভয়ের কারণ নেই আর। অথচ এখান থেকে বেশি হ্যাঁ বলুন। আপনাকে আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই যে ভ্যাকসিনেশন, আমাদের পাশে একটা ছোট্ট দেশ ভুটান, সেই ভুটান তার প্রায় মোর দেন 90% মানুষের তারা কিন্তু ভ্যাকসিনেশন কমপ্লিট করে ফেলেছে, এবং ভুটানে গত 5 মাসে এই কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মাত্র 1, অর্থাৎ মাত্র 1 জন মারা গেছে। হ্যাঁ, ফলে ভ্যাকসিনেশন যদি আমরা কমপ্লিট করতে পারতাম, এবং ভ্যাকসিনেশন ক্ষেত্রেও আপনারা দেখছেন যে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি কি, প্রধানমন্ত্রী ব্যস্ত সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টে 20,000 কোটি টাকা দিয়ে সংসদ ভবন তৈরি করতে হবে, তার নিজের বাসভবন তৈরি করতে হবে, সৌন্দর্যায়ন করতে হবে, কিন্তু 45 বছরের নিচের যে তরুণী, আমি তরুণী বলবো, তাদের ভ্যাকসিনেশন দিতে হবে, এই দায় কেন্দ্র নেবে না। ভ্যাকসিনেশনের প্রাইসিং এর ক্ষেত্রে আপনি দেখছেন কোন সংস্থা প্রাইসিং ঠিক করছে 850 টাকা, কোন সংস্থা বলছে 1500 টাকা দিতে হবে। আমাদের কিন্তু ড্রাগ কন্ট্রোল অ্যাক্টে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ইসেনশিয়াল ড্রাগ এর প্রাইস কন্ট্রোল করতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রাইস কন্ট্রোল করার ক্ষেত্রে কোনো ভূমিকা দেখাচ্ছে না। আমি মনে করি যে জনস্বাস্থ্য এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে জনস্বাস্থ্যের এই যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বিনামূল্যে ভ্যাকসিনেশন প্রত্যেকে প্রোভাইড করা উচিত, কিন্তু রাষ্ট্র সেটা ফেল করছে। শিক্ষা এবং স্বাস্থ্য এটা রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত, কিন্তু রাষ্ট্র সেই দায়িত্ব নিচ্ছে না। রাষ্ট্র বরঞ্চ বেশি ব্যস্ত সংসদ ভবন তৈরি করব, প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি করব। ফলে এই যে ব্যয় হচ্ছে, এই ব্যয়গুলো কিন্তু আমাকে যদি বলেন এই ব্যয়গুলো আমি বলবো অপরাধমূলক ব্যয়, অপরাধমূলক অপচয়। প্রধানমন্ত্রী এই যে যতজন মারা গেল, এর জন্য প্রতিটি মৃত্যুর জন্য কিন্তু এই রাজ্য সহ এই দেশের যারা প্রশাসনিক প্রধান আছেন তাদের দৃষ্টিভঙ্গি দায়ী। তারা যদি আগে থেকে ঠিক করে নিতেন যে আমরা যেন তেন প্রকারণে এই মহামারীকে আটকাবো, তাহলে কিন্তু তারা আটকাতে পারতেন। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে মানুষের ঘাড়ে এই অতিমারির বিপদ ঠেলে দিয়েছেন। ঠিক ঠিক। এবার একটু নির্বাচনী প্রসঙ্গে আসি। এবারে নির্বাচনী প্রচারে সব থেকে বিপজ্জনক একটি দিক লক্ষ্য করলাম। এর আগে যতগুলো নির্বাচন হয়েছে, সেটা আপনি পার্লামেন্টারি ইলেকশন বলুন, অ্যাসেম্বলি বলুন, যে কোনো নির্বাচনে মানুষের রুটি রুজির প্রশ্ন, মানুষের শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, পরিকাঠামো নির্মাণের প্রশ্ন, অর্থাৎ সামাজিক একটা উন্নয়নের প্রশ্নের নিরিখে দাঁড়িয়ে নির্বাচনী প্রচার চলে, শাসক বিরোধী উভয়েই বলেন। কিন্তু এবারে নির্বাচনে দেখতে পারলাম বিশেষ করে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য আরো যারা আছেন তারা, এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মানুষও এসে কিন্তু নির্বাচনী ময়দানে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ঘটিয়ে দিয়ে বাংলাকে দখল করার একটা এই
চেষ্টাটাকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে ফেললেন। এটা কি আগামী দিনের পক্ষে আমাদের রাজ্যে বিপজ্জনক নয়? আর এই কারণেই কি বাংলার মানুষ ওদেরকে ছুঁড়ে ফেলে দেয়নি? একদমই। এই রাজ্যে আমি বলতে বাধ্য হচ্ছি, এই রাজ্যের শাসন ক্ষমতায় যারা আছে তারাও কিন্তু এই যে সাম্প্রদায়িক উস্কানি সেটা কিন্তু কম দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত 3টে অভিযোগ আছে। এক হলো দুর্নীতিকে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, দুর্বৃত্তদের প্রতিষ্ঠা দিয়েছেন রাজনীতিতে, এবং তৃতীয় অভিযোগটি আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো যে উনি বিজেপিকে এই রাজ্যে মাটি তৈরি করে দিয়েছেন সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য। কারণ উনি যে যে কথাবার্তা বলতেন সেই কথাবার্তার কিন্তু তার কোনো সাংবিধানিক বৈধতা ছিল না। আপনার নিশ্চিতভাবে এই সাংবাদিক হিসাবে খেয়াল থাকবে, উনি একবার ভাঙড়ে দাঁড়িয়ে বলেছিলেন যে ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে। আচ্ছা বলুন তো, হাসপাতাল কখনো মুসলমানদের জন্য হতে পারে? আচ্ছা ভাবুন তো, ওই হাসপাতালের সামনে একজন হিন্দু তিনি দুর্ঘটনাগ্রস্ত হলেন, তাহলে কি হাসপাতালের যিনি ডাক্তারবাবু তিনি বলবেন যে না না আপনি হিন্দু তাই আপনার চিকিৎসা করা হবে না? উনি যে এইসব কথাবার্তা বলেছেন। ইমাম ভাতা তো চালু করেছিলেন, পুরোহিত ভাতা তো উনি চালু করেছেন। কেন রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় কেন ইমাম ভাতা দেওয়া হবে? বলবেন ওয়াকফ থেকে দেওয়া হয়, ও ঘুরপথে কেমন ভাবে দেওয়া হয় সকলেই জানে। ও পুরোহিত ভাতা দেওয়া হয় কেন? রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় কেন পুরোহিত ভাতা বা ইমাম ভাতা দেওয়া হবে? জনগণ কি পুরোহিত ভাতা বা ইমাম ভাতা দেওয়ার জন্য ট্যাক্স দেয় নাকি? জনগণ তো দেয় শিক্ষা খাতে বিনিয়োগ করার জন্য, জনগণ দেয় স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার জন্য। আপনি শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে বিনিয়োগ না করে আপনি আজকে সকলকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন, দিয়ে আজকে ওই ধর্মীয় সুশুরি দিয়ে চলেছেন। আর এ রাজ্যে এই যে গত যে ইলেকশনটা হলো বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে এই দুটো দলই চেয়েছিল যে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে এই পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেটাকে ঢুকিয়ে দিতে হবে। এবং এই দুটি দলই কিন্তু আমি বলবো সফল হয়েছে একটা জায়গায়, সেটা হলো যে যেন তেন প্রকারেণ আমরা যে বাইনারি তৈরি করব, সেই বাইনারিতে আমরা দুটো দল থাকবো, অন্য কোনো তৃতীয় পক্ষ থাকবে না। সেখানে আমরা ধর্মীয় জিগির তুলবো এবং সেই ধর্মীয় জিগিরের ফসল আমরা ঘরে তুলবো, এবং এই ধর্মীয় জিগিরের ফসল এই দুটো দলই ঘরে তুলেছে। তাই একটা দল 3 থেকে 70+ হয়েছে, অপর দলটি ক্ষমতায় বসেছে। কিন্তু এই দুটো দলই ধর্মীয় জিগিরের ফলাফল পেয়েছে। ঠিক। তবে আপনার এই কথার প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। ঠিক কথা যে এবারে নির্বাচনী প্রচারে বাতাবরণটা একদম সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার মতো তৈরি হয়েছিল। সেক্ষেত্রে আপনি দুটো দলকেই দোষারোপ করছেন, এটা ঠিক। কিন্তু দুটো দল যদি মেরুকরণের পথে যায় তাহলে কিন্তু স্বাভাবিক অঙ্কে ভারতীয় জনতা পার্টির দিকে কিন্তু মানুষ তাকালো না, বা ভারতীয় জনতা পার্টিকে কিন্তু প্রত্যাখ্যান করলো। যদিও হিন্দুদের যদি আমরা সেইভাবে মেরুকরণের মানে অঙ্কটা দেখি তাহলে দেখতে পাবো হিন্দুরাও মানে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও কিন্তু তারা দাঁড়াতে পারলেন না, তারাও কিন্তু বেছে নিল মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এবার ভোটটা ইউনিক ভোট ছিল। আমি বলি এবারের ভোটে এই যে বাংলার যাত্রাভিমান, বাংলা নিজের মেয়েকেই চায়। পশ্চিমবঙ্গের এর আগের যতগুলো বিধানসভা নির্বাচন দেখবেন বা লোকসভা নির্বাচন দেখবেন বা স্থানীয় নির্বাচন, বিশেষ করে পঞ্চায়েত পৌরসভা নির্বাচন, কোন নির্বাচনে বাঙালি জাতি বাংলার যাত্রাভিমান এটা কিন্তু ইস্যু ছিল না। এবার প্রথম ভোটে বাঙালি অবাঙালি, বাঙালি বহিরাগত, বাংলা নিজের মেয়েকেই চায়, এই যে স্থানীয়করণ, সেই স্থানীয়করণটা কিন্তু ইস্যু হয়েছিল। ফলে এবারের ভোটে এই ইউনিকনেসটা ছিল। তৃণমূল কংগ্রেস যখন দেখলো যে তাদের বিরুদ্ধে মানুষ একত্রীভূত হচ্ছে, ফলে তখন তারা এই যে স্থানীয় জিগির সেটা কিন্তু তুলতে শুরু করলো, বাঙালির যাত্রাভিমান সেটাকে কিন্তু তারা সামনে নিয়ে এলো। আপনাদের মনে থাকবে এই বাংলা নিজের মেয়েকে চাই এটা কিন্তু প্রথম দিকে প্রচারে ছিল না, পরবর্তীতে প্রচারে এসছে। যখন দেখেছে না ধর্মীয় জিগিরের ফলে সংখ্যাগুরু এক জায়গায় চলে গেলে তাদের পক্ষে সেটা যেটা সম্ভব হবে না, তাই তারা তখন ওই বাংলার যাত্রাভিমান এই ইস্যুটাকে সামনে নিয়ে এসছে। এবার বলি পশ্চিমবঙ্গ সবসময় প্রগতিশীল একটি মাটি। এই প্রগতিশীল মাটিতে যে শুধুমাত্র এই ধর্মীয় জিগিরের ভিত্তিতে সকলে ভোট দেবে তা কিন্তু সবসময় সঠিক নয়।
এখন ভোটগুলো শুধুমাত্র একটা ফ্যাক্টরেই হয়েছে, শুধুমাত্র ধর্মীয় জিগিরে, সেটা হয়তো মূল ফ্যাক্টর ছিল, এর বাইরে আরো অনেকগুলো ফ্যাক্টর ছিল। আপনার নিশ্চিতভাবেই মনে থাকবে যে এই বিধানসভা নির্বাচনের বেশ কিছুদিন আগে নাগরিকত্ব ইস্যু নিয়ে মানুষের মনে একটা ভীতি তৈরি হয়েছিল। ফলে এক অংশের মানুষের মধ্যে নাগরিকত্বের প্রশ্নে কিছু প্রশ্ন ছিল। সেটা হতে পারে সংখ্যালঘুদের মনে, সেটা হতে পারে পূর্ববঙ্গ থেকে আসা মানুষদের মনে। ফলে এক ধরনের প্রশ্ন কিন্তু তাদের মধ্যে ছিল। নাগরিকত্বের ইস্যুতে যেমন বিল ভোট হয়েছে, সেরকম কৃষি আইন নিয়ে মানুষের মধ্যে, কৃষি বিল নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন ছিল। সেই প্রশ্নে কেন্দ্রীয় সরকার কিন্তু তাদের অবস্থান কিন্তু খুব বেশি সুস্পষ্ট এখনো পর্যন্ত করতে পারেনি। সেখানেও কিন্তু কেন্দ্র আর অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এবার কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কাজ করেনি, যদিও তারা 10 বছর ক্ষমতায় আছে। কারণ যে দুটো দল মূলত সরাসরি সংঘাতে, মানে এই সংঘাতটা কি হলো, এদের যে প্রতিপক্ষতা সেটা কিন্তু এই বাহ্যিক প্রতিপক্ষতা, এই বাহ্যিক প্রতিপক্ষতা যেটা ছিল, সেই বাহ্যিক প্রতিপক্ষতা কিন্তু মানুষজন দেখেছে যে এদের মধ্যে আমি কার সঙ্গে থাকলে তুলনায় কম ক্ষতিগ্রস্ত হতে পারি। ফলে কম ক্ষতিগ্রস্ত দলকে বেছে নিয়েছে, কিন্তু দুটো দলই ক্ষতিকারক, এটা মানুষজনের মাথায় কিন্তু আছে। ফলে কোন দলটি যে ক্ষতিকারক নয় এটি বলা যাবে না। তাদের সমস্ত অবস্থানগুলো দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এই দুটো দলই কিন্তু আলটিমেট যে আরএসএস এর যে প্রোপাগান্ডা সেটাকে স্যাটিসফাই করে। ফলে আরএসএস যে খুব বেশি অখুশি পশ্চিমবঙ্গের নির্বাচনে তা কিন্তু নয়। এবং আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি এনডিটিভির একটি সম্মেলনে গিয়ে বলেছিলেন, আমার লড়াই তো আরএসএস সঙ্গে নয়, কারণ ওরা তো ভোটে লড়ে না। আর আরএসএস বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হলো আমাদের দুর্গা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দুর্গার রূপ দেখতে পায় আরএসএস, আর আরএসএস কে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিপক্ষ মনে করেন। ফলে দুজনের স্বার্থ চরিতার্থ করছে, কারণ আরএসএস জানে আমাদের মাটি সব থেকে ভালো শক্তপোক্ত করে তৈরি করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা তৈরি করে দিয়েছে। ফলে আরএসএস এর শাখার সংখ্যা সব থেকে বেশি বৃদ্ধি ঘটেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। ঠিক। তাহলে নির্বাচনের আগে তো আমি যদি তৃণমূল এবং বিজেপিকে দুটো দলকে এক পংক্তিতে বসিয়ে তারা যেটা চেয়েছিল তাতে সফল হয়েছে কি সফল হয়নি সেই বিতর্ককে আলাদা রেখে এই দুটো দলকে বাইরে রেখে বলি, তাহলে মানুষের ভালো চাওয়ার জন্য তো তৃতীয় আরেকটি আরো শক্তিও ছিল। যেহেতু বামফ্রন্ট, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর আইএসএফ তিনজন মিলে ইউনাইটেড মোর্চা গঠন করলো, ফেব্রুয়ারি মাসে ব্রিগেডের সভা করলো, সেই সভায় যথেষ্ট লোক হয়েছে, ভিড় হয়েছে বলে দেখা গেল, বিভিন্ন সংবাদ মাধ্যমও তাই বলতে লাগলো। কিন্তু ভোট বাক্সে দেখা গেল সেই সভার ভিড় প্রতিফলিত হলো না। অর্থাৎ তাহলে বামপন্থীরা এইবার প্রথম বাংলার নির্বাচনে ভোট শতাংশ তো তলানিতে গেছেই, প্রায় নির্বাচনে অস্তিত্ববিহীনের জায়গায় এসেছে, এবং আপনার বিধানসভায় বামফ্রন্ট এবং কংগ্রেসের কোনো বিধায়ক আর রইল না। এতটা শোচনীয় পরাজয় এদের হলো কেন? না দেখুন, মানুষের কাছে যে প্রশ্ন ছিল, আপনাকে এর আগেও আমি যেটা বলছিলাম, যে দুর্নীতির প্রশ্নে, দুর্বৃত্তদের যে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার প্রশ্নে মানুষ কিন্তু এবার একত্রভূত হয়নি। মানুষ তার কাছের বিপদটাকে সর্বপ্রথম সেটাকে অ্যাড্রেস করতে চেয়েছে। তার কাছে কাছের বিপদ কোনটা? কাছের বিপদ হলো নাগরিকত্ব থাকবে কি থাকবে না। তার কাছে কাছের বিপদ কোনটা? যে সাম্প্রদায়িক শক্তি, তীব্রভাবে যে সাম্প্রদায়িক শক্তি, সেই সাম্প্রদায়িক শক্তি কি ক্ষমতা অলিন্দে চলে আসবে? ফলে কাছের বিপদকে মানুষ অ্যাড্রেস করতে গিয়ে ভোটটাকে কনসলিডেটেড করেছে। এখন এই বামপন্থীদের অবস্থান বা কংগ্রেসের অবস্থান বা আইএসএফ এর অবস্থান যেটা বলছেন, মানুষজনের কাছে তারা নিশ্চিতভাবে বার্তা নিয়ে গিয়েছিল। এবং কিছু কিছু জায়গায় দেখবেন আপনি লোকসভা ভোটের সাপেক্ষে দেখবেন এই বিধানসভায় ভোটে তাদের কিন্তু ভোট বেড়েছে কিছুটা। এই নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু একেবারে এই উত্তঙ্গে ওঠা যায় না, কিছু আস্তে আস্তে ধীরে ধীরে আগাতে হয়। ফলে এই ভোট বৃদ্ধি ঘটেছে। এখন আপনি যে মানুষের প্রতিদিন জীবন সংগ্রামের যে লড়াই, মানুষ তো তার জীবনের উপলব্ধি দিয়ে সমস্ত কিছু অনুধাবন করে। তো মানুষজন মনে করেছে যে
হ্যাঁ, দুর্নীতির প্রশ্নে আমার তো লড়াই ছিলই, কিন্তু আমার যদি নাগরিকত্বই না থাকে, আমি যদি কৃষি পণ্যের দামই ঠিকঠাক না পাই, আমার জমি না থাকে, ফলে আমার কাছে প্রথম যে বিপদটা বড় আকারে থাকছে, বড় আকারে দেখা যাচ্ছে, আমি সেই বিপদ থেকে মুক্ত হতে চাই। তাই মানুষজন ভোটটাকে এই বড় বিপদের সাপেক্ষে মানুষ ভোট কিন্তু কাস্ট করেছে এবার। এটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস, মেবি আই এম রং, বাট মানুষজন প্রথম বড় বিপদটাকে অ্যাড্রেস করেছে। তার মানে এই কি মানুষজন মেনে নিয়েছে যে সারদায় দুর্নীতি হয়নি? মানুষজন কি মেনে নিয়েছে যে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি? মানুষ এই আমফানের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি? তা তো নয়। এই দুর্নীতিগুলো আছে, নিশ্চিতভাবে জনমানসেও আছে, কিন্তু মানুষজন এখন ঠিক করে নিয়েছে যে আমি বড় বিপদ থেকে আগে নিজেকে দূরে সরাই, তারপর নিশ্চিতভাবেই এই বিপদ গুলোকে নিয়েও মানুষজন নিশ্চিতভাবে ভাববে। এবং এই নির্বাচন তার শেষ নির্বাচন নয়, আগামী দিনে মিউনিসিপ্যালিটির নির্বাচন আছে, তারপরে লোকসভা নির্বাচন আছে, পঞ্চায়েত নির্বাচন আছে, দেখবেন মানুষজন কি রায় দিচ্ছে। মানুষজন তো, আপনি ভাবুন, এই যে ভোট হয়ে গেছে, একটা দল ক্ষমতায় আছে, একটা দল রাজ্যে আছে, একটা দল কেন্দ্রে আছে। আপনার বাড়িতে বা আপনার পাশের বাড়ির একজনের অক্সিজেনের অভাব ঘটছে, কাকে ফোন করছে? বেড নেই, কোথায় নিয়ে যাব, কাকে ফোন করছে? দেখুন, পাড়ায় পাড়ায় খোঁজ নিন। আমি কালকে অবাক হয়ে গেলাম, আমি নাম প্রকাশ করছি না, তারা স্বামী স্ত্রী দুজনেই বিচারক, রেড ভলেন্টিয়ার্স গ্রুপে, বেড পাচ্ছে না। তার স্ত্রী আমার সহপাঠিনী নিজে লিখেছে যে বেড পাচ্ছি না, কোথায় বেড পাবো একটু জানালে উপকৃত হতাম। এটা কিন্তু কোনো রাজনৈতিক নয়। মানুষজন কার কাছে আসতে চাইছে এই অ্যানালিসিস না করলে কিন্তু আপনি কিন্তু এই পুরো রাজনীতি থেকে একটু বিযুক্ত হয়ে যাবেন। এই অ্যানালিসিস মানুষকে করতে হবে যে মানুষ কার কাছে পৌঁছতে চাইছে। মানুষ কিন্তু সরকারের কাছে পৌঁছতে, শুধুমাত্র সরকারের কাছে পৌঁছতে চাইছে তা কিন্তু নয়। আর একদিকে সরকার মানুষের কাছে পৌঁছতে কিন্তু ব্যর্থ হচ্ছে। সরকার মানুষের কাছে ভ্যাকসিনেশন পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছে, সরকার মানুষের কাছে খাদ্য পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছে, সরকার মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছে। সরকারের ব্যর্থতাটা প্রকট হয়ে যাচ্ছে মানুষজনের অন্য বিকল্পের কাছে পৌঁছানোর যে আকাঙ্ক্ষা। ঠিক। ফলে নির্বাচনই শুধুমাত্র রাজনীতির পুরো দিশা দেখিয়ে দিয়েছে, এটা কিন্তু ভাবলে বোধহয় সঠিক ভাবনা হবে না। না, এটা ঠিক। বামপন্থীদের বিষয়টা আলোচনার মধ্যে আসবে এই কারণে, কারণ সংসদীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বামপন্থীরা, আপনি যদি সংসদীয় রাজনীতিতে প্রবেশের আগের কথায় যান তাহলে সেই পার্টের আলোচনায় আমরা ঢুকবো না, কিন্তু সংসদীয় রাজনীতিতে প্রবেশের পর বামপন্থীরা ক্ষমতায় থাকবে বা লোকসভা দখল করা হবে, বিধানসভা দখল করা হবে, সেখানে গিয়ে আইনসভায় নীতি বা পলিসি রূপায়িত হবে এবং সেই পলিসি অনুযায়ী রাজ্যের বা দেশের মানুষকে তার সার্বিক উপকার করা হবে। এই যদি মূল লক্ষ্য হয়, সেখানে দাঁড়িয়ে বামপন্থীরা এই মুহূর্তে রাজ্যসভা, শুধুমাত্র বিকাশ দা আছেন, এর আগের দিন বিকাশ দার সঙ্গে কথা বলছিলাম, লোকসভা এবং আপনার বিধানসভা প্রত্যেকটি জায়গাতেই প্রায় বাংলার বামবিহীন হয়ে গেল। তাহলে বামপন্থীরা যদি মানুষের সমস্ত বিপদে আপদে কাছে থাকে, তারপরেও মানুষ তাদেরকে এই সময়টায় বেছে নিতে পারলো না কেন? এখানটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে যাচ্ছে। দেখুন, ওই যে আপনাদের আগেই বললাম যে বামপন্থীরা সবসময় নিজেদেরকে এই যে ধর্মীয় জিগির তোলা, এখান থেকে কিন্তু একটু দূরে রাখে। এটা যেটা আপনি দেখেন, এই ধর্মীয় জিগির তোলা, এটা থেকে, ধর্মীয় রাজনীতি থেকে বামপন্থীরা সবসময় যে আমাদের সাংবিধানিক যে ধর্মনিরপেক্ষতা, সেটাকে কিন্তু আপহোল্ড করে তারা সবসময় ধর্মীয় জিগির তোলা রাজনীতি থেকে সবসময় দূরে থাকে। এখন এই ধর্মীয় জিগির তোলার যে রাজনীতি, সেখানে যারা পার্টিসিপেট করে মানুষজন আপাত, কারণ হচ্ছে আপনি যদি ভোটের রাজনীতি নিরিখে যদি সমস্ত কিছু পর্যালোচনা করতে চান, তাহলে বলতে হয় যে গুজরাটের গণহত্যা করে নরেন্দ্র মোদী ঠিক করেছিলেন, কারণ গুজরাটের গণহত্যার পরে তিনি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। এই যদি সংখ্যা দিয়ে বিচার করতে হয়, তাহলে বলতে হয় যে বিধবা বিবাহ প্রচলন করা ঠিক হয়নি, কারণ সেই সময় ভোটে অনেক কম ভোট পেয়েছিলেন, হিটলার ঠিক ছিল, এইসব কথাবার্তা তো বলতে হয়।
কিন্তু আমরা তো বলি না, একটা নৈতিকতা বোধ তো থাকে মানুষের। আর মানুষ যে সবসময়, দেখুন আমি মানুষের এই রায়কে সবসময় স্বাগত জানাই। মানুষজন নিশ্চিতভাবেই মানুষজন তার জীবনের উপলব্ধি দিয়ে বুঝিয়েছেন যে আমাকে এখন কি করতে হবে। কিন্তু মানুষজন যে মানে অন্য তার জীবন সংগ্রামের অন্য লড়াইগুলো যে একদম নিমেষে ভুলে গেছে, এটা কিন্তু বোধহয় ঠিক হবে না। আর বামপন্থীদের অবস্থান, বামপন্থীরা দেখুন আইনসভার মধ্যে না থাকলে যে বামপন্থীদের অস্তিত্ব থাকবে না, এটা বোধহয় সঠিক ভাবনা নয়। হ্যাঁ, বামপন্থীরা অনেক বেশি তারা নিজেদেরকে মানুষের সঙ্গে রাখতে পছন্দ করে এবং তারা অনেক বেশি কমফোর্টেবল মানুষের সঙ্গে থাকতে। ফলে রাস্তার রাজনীতি, ওই যে বস্তিতে গিয়ে পৌঁছে যাওয়া, সেই রাজনীতি করতে কিন্তু বামপন্থীরা সবসময় পছন্দ করে। ফলে এবং মানুষজন বামপন্থীদের সেইভাবেই কাছে পেতে চায়। এখন আইনসভা, হ্যাঁ নিশ্চিতভাবে আইনসভায় সদস্য সংখ্যা বেশি হয় তাহলে লড়াইটা আরো বৃহৎ ভাবে করা যায়, এটা এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সংসদীয় রাজনীতিতে ভোটের গুরুত্ব নেই এই কথা বললে একটা অর্বাচীনের মতো কথাবার্তা বলা হয়। সংসদীয় রাজনীতিতে সংসদ সদস্য, আইনসভার সদস্য এবং ভোট রাজনীতি এর একটা নির্দিষ্ট গুরুত্ব আছে, কিন্তু সেটাই সব নয়। তাহলে সংসদীয় রাজনীতিতে ক্ষমতার কখনো পরিবর্তনই হতো না। ক্ষমতার পরিবর্তন হয় কিন্তু এই রাস্তার লড়াই দিয়ে, প্রতিদিনের এই জীবন সংগ্রামের লড়াই দিয়ে। ফলে এই সংসদীয় রাজনীতিতে এই রাস্তার লড়াই, জীবনের লড়াই এর কোনো মূল্য নেই, এটা কিন্তু নয়। সংসদীয় রাজনীতিতে বরং এই যে রাস্তার লড়াই, জীবনের লড়াই, সেটা কিন্তু অনেক বেশি মূল্য রাখে। কারণ সেটা দিয়েই নির্ধারিত হয় যে মানুষজন কাকে বেছে নেবে। ফলে মানুষজন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো একসময় একমাত্র এমপি ছিলেন, তিনি কি আর ক্ষমতায় ফিরে আসেননি? নিশ্চিতভাবে ফিরে আসছেন জমির আন্দোলন করে। হতে পারে সেই জমি আন্দোলন দিশাহীন আন্দোলন ছিল, আজকে তো তিনি শিল্পের দিশা দেখাতে পারছেন না, আজকে তিনি কর্মসংস্থানের দিশা দেখাতে পারছেন না। কিন্তু এই প্রশ্নগুলো কি প্রকট হয়ে উঠবে না? প্রকট হয়ে উঠছে না। আপনি ভাবুন তো, ভোটের আগেই এই রাজ্যের লক্ষ লক্ষ তরুণ তরুণী তারা রাস্তায় বসেছিল না? তো ফলে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া পাওয়া, সেগুলো কি সব মিথ্যা হয়ে গেছে? মিথ্যা হয়নি, সেগুলো আছে। কিন্তু তারা, ওই যে বললাম বড় বিপদ, সেই বড় বিপদ থেকে রক্ষা করার জন্য আপাত একটা সমাধান তারা খুঁজতে চেষ্টা করেছেন, কিন্তু অন্য বিপদগুলো সব সরে গেছে এটা কিন্তু নয়। সেই বিপদগুলো আছে এবং আগামীর যে নির্বাচন, নিশ্চিতভাবেই সেই বিপদগুলো নিয়ে তারা প্রত্যেকেই সেগুলোকে ভাবনা চিন্তা করে মানুষজন প্রতিদিনের লড়াইটাকে মানুষজন প্রতিদিন অনুধাবন করে মানুষ নিশ্চিতভাবে আগামী নির্বাচনে নিশ্চিতভাবে তারা তাদের সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করবে। এবং যারা অন্যান্য, যারা এই বামপন্থীরা, কংগ্রেস, যারা শূন্য হয়ে গেল বলে আপাতত মনে হচ্ছে, তারা নিশ্চিতভাবেই তাদের জমি তৈরি করতে পারবে। কারণ এভাবে যদি মানুষের সঙ্গে তারা থাকে, নিশ্চিতভাবে মানুষজন তো এখন তাদের চাইছে। আপনি এই হাহাকারের মধ্যে মানুষজন শুধুমাত্র তাদেরই তো চাইছে। আমি তো একজনকে, আমি কালকেই ইভেন সামাজিক মাধ্যমেই দেখছিলাম, একটা জায়গায় ওই মানে এই বিজয়ী সভাই বলতে পারেন, সেখানে খেলা হবে, গান চলছে, আর তার সামনেই একজন রেড ভলেন্টিয়ার, তিনি ওই অক্সিজেন সিলিন্ডার ফিট করছেন। এই ছবিটা কিন্তু মানুষজনের সামনে আসছে। একদিকে উন্মত্ততা, অপরদিকে মানুষের সঙ্গে থাকার তীব্র আকাঙ্ক্ষা। এই দুইয়ের মাঝে মানুষজন বেছে নেবে না, এটা হতে পারে? এটা কখনোই হতে পারে না। আর এই ভোটের রাজনীতিতে দেখুন, ভোট রাজনীতিতে এক এক সময় মানুষ এক একটা ইস্যুতে কিছু মানুষকে নির্বাচন করে, কিন্তু সেটাই একদম আলটিমেট সেটা কিন্তু নয়। এই যে ভোট রাজনীতিতে বলা হয় যে অমকের ভোট, অমকের ভোট বলে তো কোনো কনসেপ্ট নেই। মানুষজন তার নিজের উপলব্ধি থেকে ঠিক করে নেন যে আমি কাকে ভোট দেব। ফলে কারোর পকেটের ভোট নয়। বা এই যে বলা হয়, যে কথায় কথায় বলা হয় সংখ্যালঘু ভোট এদিকে গেল। হ্যাঁ, হতে পারে কোনো প্রশ্নে হয়তো 100 মানে তারা মনে করেছে যে আমাদের এই মানুষগুলোকে বা এই দলকে বা এই মানুষটিকে ভোট দেওয়া প্রয়োজন, কিন্তু তার মানে এই নয় যে সংখ্যালঘু সবসময়, মানে একসময় তো বলা হতো যে সংখ্যালঘুরা সবসময় বামেদের সঙ্গে ছিল, এখন বলা হচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। ফলে তারা মনে করেছে যে এখন আমরা এদের সঙ্গে থাকলে হয়তো আমরা নিজেদের জীবন জীবিকাকে আরো বেশি সুসংহত করতে পারবো। ফলে একদম ভোট কারণ নিজের, তিনি মানে আজীবন কাল ক্ষমতায় থেকে যাবেন এটা তো নয়। ফলে প্রতিদিনের লড়াই
সংগ্রামকে এগিয়ে নিয়ে গেলে নিশ্চিতভাবে মানুষও তাদের জীবনের পথে তাদেরকে সঙ্গে নেয়। এটা আপনারা বামপন্থীরা বরাবরই বলেন যে মানুষের জীবন সংগ্রামের লড়াই নিয়ে আপনারা রাস্তায় থাকেন। এই বক্তব্যের নিরিখে এই নির্বাচনের এই ফলাফলের পরে আপনাদের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, কান্তি গাঙ্গুলি, শিলিগুড়ির অশোক ভট্টাচার্যের মতো যারা সিপিএম এর, তন্ময় ভট্টাচার্য 2016 নির্বাচনে জিতেছেন সেই সময়ে দাঁড়িয়েও, কান্তি গাঙ্গুলির ভূমিকা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। অশোক ভট্টাচার্য তো আমরা সকলেই জানি যথেষ্ট বিরোধী হাওয়া থাকার সময়ও তিনি ভালোভাবে করেছেন। তো এই ধরনের মানুষগুলো কিন্তু সিপিআইএম এর নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এবং এমনও বলেছেন, কান্তি গাঙ্গুলি বলেছেন যে ধর্মীয় ফ্যাসিজমকে একমাত্র রুখতে পারে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে যে শুধু মুখে কথা বলে লাভ নেই। তন্ময় ভট্টাচার্য বলেছেন রাস্তায় রাজনীতি করব, তাহলে রাস্তায় রাজনীতি করুন, বিধানসভা বা লোকসভায় যাওয়ার দরকার নেই, ফুটো বাটি মানুষ হাতে ধরিয়ে দিয়েছে। নিশ্চয়ই আমি যেভাবে মেনশন করছি এই ধরনেরই কম বেশি বলেছে, আপনি নিশ্চয়ই পেয়ে শুনেছেন। তো এই বিষয়ে দলের নেতৃত্বের পক্ষ থেকে যদিও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, এই ব্যাপার নিয়ে তাহলে কি বলবেন? না দেখুন, এই দলের ব্যাখ্যা সে তো আমি দিতে পারবো না। হ্যাঁ, সেগুলো দলীয় নেতৃত্ব নিশ্চিতভাবে পর্যালোচনা করে নিশ্চিতভাবে বলবেন, কিন্তু আমি মানে এই যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যের প্রশ্নে আমি নির্দিষ্ট কোনো মন্তব্য করব না, কিন্তু আমি একথা নিশ্চিতভাবেই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় ফ্যাসিজমকে আটকে দিয়েছে, এটা ভাবা কিন্তু এটা ঠিক হবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত ভোটে জিতেছেন, কিন্তু ধর্মীয় ফ্যাসিজম সেটাকে আটকে দেওয়ার প্রশ্নে আমাদের সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। কারণ এখনো পর্যন্ত বিজেপি কিন্তু কেন্দ্রে আছে, এখনো পর্যন্ত এ রাজ্যের প্রধান বিরোধী দলের নাম বিজেপি, ফলে তাদের সঙ্গে লড়াই প্রতিদিন লড়তে হবে। যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা সাংবিধানিক ধর্মনিরপেক্ষতাকে মনে করেন যে সেটাই ধর্মনিরপেক্ষতার একমাত্র ইয়ার্ডস্টিক, তাদের প্রত্যেককে এই দুটি শক্তির বিরুদ্ধেই লড়তে হবে। কারণ এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে জমি তৈরি করে দিয়েছেন, এ রাজ্যে তিনি বিজেপিকে ডেকে এনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে মনে থাকবে, জ্যোতিবাবু প্রায় বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় অপরাধ যে বিজেপিকে ডেকে নিয়ে আসা। কারণ এর আগে বিজেপি শুধুমাত্র বড় বাজারের পার্টি ছিল, বিজেপির কিন্তু খুব বেশি প্রচার প্রসার ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে নিয়ে এই জমি আন্দোলন, তথাকথিত জমি আন্দোলন, এইগুলোকে তৈরি করে নিয়ে বিজেপিকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু ক্ষমতায় এসছিলেন। ফলে বিজেপির সঙ্গে ধর্মীয় ফ্যাসিজমের সঙ্গে লড়তে গেলে শুধুমাত্র যে বিজেপির সঙ্গে লড়তে হবে তা কিন্তু নয়। বিজেপি সঙ্গে সঙ্গে যারা এই তুলনায় নরম সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের সঙ্গেও লড়তে হবে। কারণ এগুলো থাকলেই এই তীব্র সাম্প্রদায়িক শক্তিগুলো আবার জমি পেয়ে যাবে। ফলে ওই যে তীব্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হবে, তুলনায় নরম সাম্প্রদায়িক যারা আছে তাদের সঙ্গেও লড়তে হবে। কারণ আপনি আলটিমেট আপনার এই ধর্ম নিরপেক্ষতাকে আপহোল্ড করতে হবে এবং বিজ্ঞান মনস্কতা তৈরি করতে হবে। এই থালা বাজিয়ে, বাসন বাজিয়ে করোনা চলে যাবে এইসব যারা বলে বেড়ান তারা কিন্তু সঠিক বলেন না, সেটা তো নিশ্চিতভাবে আজকে মানুষ উপলব্ধি করছে। গোমূত্র খেয়ে করোনা চলে যাবে এইসব তো সঠিক বলেন না, মানুষ উপলব্ধি করতে পারছে। ফলে একদিকে বিজ্ঞান মনস্কতা তৈরি করতে হবে, সঠিক বিজ্ঞান মনস্কতা তৈরি করতে হবে জনমানুষে, অপরদিকে এই যে যতগুলো সাম্প্রদায়িক শক্তি আছে, তীব্র হতে পারে, নরম হতে পারে, মধ্যপন্থীও হতে পারে, প্রত্যেকের সঙ্গেই কিন্তু যুক্তিশীল মানুষকে লড়তে হবে, প্রগতিপন্থী মানুষকে লড়তে হবে। এবং আমি নিশ্চিত যে প্রগতিপন্থী যুক্তিশীল মানুষ তারা প্রতিদিন কিন্তু এদের সঙ্গে লড়াই করছে, বিভিন্ন ভাবে করছেন। কেউ হয়তো ব্যক্তি জীবনে করছেন, কেউ হয়তো রাস্তায় নেমে করছেন, কেউ হয়তো ভার্চুয়াল মিডিয়ামে করছেন, কিন্তু আমি বিশ্বাস করি কারণ আলটিমেট মানুষ কিন্তু যুক্তির সঙ্গেই থাকতে চায়। আজকে কিন্তু আপনি দেখবেন যে সামনে ঈদ আছে,
নিজেরাই কিন্তু কেউ বলে দেয়নি, কিন্তু নিজেরাই ঠিক করছে যে আমরা বড় জমায়েত করব। হ্যাঁ, হতে পারে কোথাও এক জায়গায় বিক্ষোভ, মানে একটা একটা দুটো হতে পারে যে সেটা ব্যতিক্রমী ঘটনা, হয়তো জমায়েত করলেন, কিন্তু সমাজের বৃহৎ অংশের মানুষ তারা কিন্তু নিজেরাই ঠিক করে নিয়েছেন যে আমরা বড় জমায়েত করব না। সেই জন্য রেড রোডে কিন্তু নামাজ হচ্ছে না। ফলে ঠিক। মানুষজন একদম যুক্তিবিহীন হয়ে গেছে, এটা ভাবারও কোনো কারণ নেই। মানুষজন যুক্তির সঙ্গে, প্রগতির সঙ্গেই থাকতে চায়। হ্যাঁ, কোনো সময় হয়তো মানুষের যুক্তিবোধটা অত সুতরাভাবে কাজ করে না, কিন্তু মানুষজন যুক্তির সঙ্গে, প্রগতির সঙ্গে, বিজ্ঞান মনস্কতার সঙ্গে মানুষজন থাকতে চায়। এটাই মানুষের জেনারেল টেন্ডেন্সি। হতে পারে যে অনেকেই হয়তো বলেন যে না, ধর্মীয় গোঁড়ামিকে আঁকড়ে ধরতে চায়, একদমই নয়। কোন মানুষ তার গতকালের যে মানুষ ছিল আজকে সে কি উন্নততর মানুষ হতে চায় না? এটা একদম নয়। মানুষজন সবসময় উন্নততর হতে চায়। হ্যাঁ, কিছু প্রতিবন্ধকতা থাকে, সে হয়তো শিক্ষা সঠিকভাবে নেই, হয়তো তার কাছে সেই আয়োজনটা সঠিকভাবে নেই, সেই জন্য হয়তো সে কিছুটা পিছিয়ে থাকে, কিন্তু সে যে গ্রহণ করবে না এটা কখনো হতে পারে। ফলে এই ধর্মীয় ফ্যাসিজমের সঙ্গে যেমন লড়তে হবে, সেরকম মানুষজনের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা, প্রগতিশীলতা, সেটাকেও সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং এই প্রগতিশীল, যুক্তিশীল, মননশীল মানুষগুলোকে কিন্তু এই কাজগুলোকে করতে হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, বলুন। আপনাকে এবার আমি শেষ প্রশ্ন করব, আলোচনার শেষ পর্যায়ে এসে গিয়েছি। প্রসঙ্গত বলি যে বামপন্থীরা যখন বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়ে এসছেন, তখন তৃণমূলের পক্ষ থেকে বলা হয় তারও অনেক আগেই বিজেপিকে বামপন্থীরাও হাত ধরে ব্রিগেডে সকলে মিলে একটা ফ্রন্ট করেছিলেন। যাই হোক, সেটা তো বিতর্কের বিষয়। প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাংলায় যে ম্যান্ডেট পেয়েছেন, সেই ম্যান্ডেটের পরে কি আগামী দিনে লোকসভা নির্বাচনে, জাতীয় রাজনীতিতে যখন বিজেপির বিরুদ্ধে সমগ্র বিজেপি বিরোধী দলগুলো একত্রিত হওয়ার চেষ্টা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনের মুখ হিসেবে তুলে ধরতে চাইছেন, এটা কি আগামী দিনে সম্ভব হবে বলে আপনি মনে করেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি বিরোধী মুখ হবেন কিনা এটা অত্যন্ত প্রিমেচিওর স্টেটমেন্ট। হ্যাঁ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ক্ষমতায় এসছেন, আপনার মনে থাকবে নিশ্চিতভাবেই যে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেষ্টা করেছিলেন এবং ব্যর্থ হয়েছিলেন নিজেকে কেন্দ্রীয় স্তরে তুলে ধরার ক্ষেত্রে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী একমাত্র মুখ তৈরি হবেন কিনা সেটা সময় বলবে। কিন্তু বিজেপি বিরোধী অবস্থান শুধুমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন তা তো নয়। বিজেপি বিরোধী অবস্থান কেন্দ্রীয় স্তরে অনেক রাজনৈতিক দলই নিচ্ছেন, এবং সেখানে সব থেকে সুস্পষ্ট অবস্থান হলো বামপন্থী। এবং সুস্পষ্ট অবস্থান শুধুমাত্র যে রাজনীতির ক্ষেত্রে তা তো নয়, আদর্শগত, নীতিগত ভাবে। এবং সেক্ষেত্রে আপনি বলতে পারেন স্বাস্থ্যনীতি থেকে শুরু করে সমস্ত নীতির ক্ষেত্রে, যে বিজেপির স্বাস্থ্যনীতির ক্ষেত্রে বিজেপির অবস্থান কি, সেক্ষেত্রে বামপন্থীদের অবস্থান কি। এবং সেই প্রশ্নেই আগামী দিনের যে লড়াই, সেই লড়াই কিন্তু নীতিগত লড়াই হবে। ফলে সেই নীতিগত লড়াইয়ের ক্ষেত্রে মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার সম্ভাবনা, যদিও এটা প্রিমেচিওর স্টেটমেন্ট হবে, সম্ভাবনা কিন্তু খুব ক্ষীণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিগত অবস্থান কখনোই সুস্পষ্ট নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান হলো যেন তেন প্রকারেণ ক্ষমতায় থাকবো। ফলে উনার অবস্থান নীতিগত অবস্থান নয়, ক্ষমতাগত অবস্থান। ফলে উনি যেখানে ক্ষমতায় থাকা যাবে, ক্ষমতার কাছাকাছি থাকা যাবে, উনি সেই ধরনের অবস্থান গ্রহণ করেন। ফলে উনি আগামী দিনে, আজকে উনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনাকে অভিনন্দন। আজকে নতুন মন্ত্রিসভা তারা শপথ নিয়েছে, মন্ত্রিসভার প্রতিটি মন্ত্রীকে অভিনন্দন। কিন্তু মানে আগামী দিনে ভারতবর্ষের যে লড়াই, বিজেপির বিরুদ্ধে যে বৃহৎ লড়াই, সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন, এটা অত্যন্ত প্রিমেচিওর স্টেটমেন্ট। বরঞ্চ সেই লড়াইয়ে আমি মনে করি ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তিগুলো একসঙ্গে, কেউ একক নয়, একসঙ্গে লড়াই করবেন। এবং সে লড়াইয়ে মুখ যেই হোক না কেন, লড়াইটা কিন্তু সব থেকে বেশি জরুরি। এবং লড়াই করে এই যে সাম্প্রদায়িক শক্তিকে, তাকে কিন্তু ক্ষমতার অলিন্দ থেকে বের করতেই হবে। আদারওয়াইজ এই যে আজকে এই যে ধরুন লক্ষ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছে, কোভিডে মারা যাচ্ছে, এই অবস্থান, এই মারা যাওয়ার কারণ, এর পিছনে কারণ কি? কারণ এদের নীতিগত অবস্থানই এই মৃত্যুর কারণ। কারণ তারা মনে করে না যে বিজ্ঞান দিয়ে এই অতিমারীকে তাড়ানো যাবে। তারা মনে করে প্রাণায়াম দিয়ে, তারা মনে করে গোমূত্র দিয়ে এই অতিমারীকে আটকানো যাবে। ফলে আগামী দিনে যে লড়াই হবে, সেই লড়াইটি হবে অনেক যুক্তিশীল, মননশীল, প্রগতিশীল, বিজ্ঞান মনস্কতার লড়াই। এবং সেখানে নেতৃত্ব দেওয়ার মতো
অবস্থান শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে সেটা তো নয়, আরো অনেক রাজনৈতিক দলের আরো অনেক রাজনৈতিক নেতৃত্বের আছে, এবং আগামী দিনে তারাই মুখ হয়ে উঠবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ হয়ে ওঠার সম্ভাবনা তুলনায় বলবো, যদিও প্রিমেচিওর স্টেটমেন্ট, ক্ষীণ। সেখানে আরো অনেক নেতৃত্ব আছেন, তারা নেতৃত্ব দেবেন, এবং তারা এখনো পর্যন্ত ঠিক করেনি যে আমাদের নেতা হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা নেত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা তো নয়। তাহলে আগামী দিনে লড়াইটা যখন হবে তখনই নির্বাচনী লড়াই, আপনি যদি বলেন নির্বাচনী লড়াই, তখনই ঠিক হবে হ্যাঁ, যে মুখ হয়ে উঠবে। এখন অত্যন্ত প্রিমেচিওর স্টেটমেন্ট হবে। যাই হোক, আগামী সকলকে একসঙ্গে লড়তে হবে, বিশেষ করে এই অতিমারি মহামারীর বিরুদ্ধে, এবং সেখানে কিন্তু কেন্দ্রের সরকারের অবস্থান এবং রাজ্যের সরকারের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট করতে হবে। এবং আমি মনে করি যে স্বাস্থ্য খাতে বিনিয়োগ নয়, স্বাস্থ্য খাতে আরো বেশি সরকারি বরাদ্দ বাড়াতে হবে। এই বিনিয়োগ কনসেপ্ট বাজে কনসেপ্ট, কারণ হচ্ছে এই বিনিয়োগ আনবো, দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির কাছে নির্ভরশীল থাকবো, এই মানসিকতা থেকে বের হয়ে এসে বরাদ্দ বাড়িয়ে এই যে ফ্রি ভ্যাকসিনেশন দিতে হবে মানুষজনকে, জীবনদায়ী সমস্ত ওষুধ সম্ভব হলে সেগুলো কিন্তু বিনামূল্যে দিতে হবে, এবং ইমিডিয়েট কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার বসে একসঙ্গে বসে তাদের ঠিক করতে হবে যে এই যে কোভিড, যে আমরা বেসিক্যালি এর জন্য দায়ী তো বেসিক্যালি প্রশাসনিক প্রধানেরা, কারণ আজকেই তো এই হাহাকার তৈরি হতো না কিন্তু যদি মাঝখানে ইন্টারাপ্ট করছি, কোভিড এর পিছনে এরা তো দায়ী, এরা তো অবশ্যই দায়ী, কিন্তু মানুষের জীবনযাত্রা, লাগাম ছাড়া যে জীবনযাত্রা শুরু হয়েছিল সেটাও কিন্তু দায়ী। দেখুন মানুষজন, দেখুন আপনি বলবেন মানুষজন বাজারে একসঙ্গে চলে গেছে, অনেক মানুষ ভিড় করেছে, জনসভায় চলে গেছে, কিন্তু আপনি প্রশাসনিক প্রধান হিসেবে আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সেটাকে ক্লিয়ার না করেন, তাহলে মানুষজনের কাছে কি বার্তা যাবে? আপনাকে তো বার্তা পৌঁছে দিতে হবে। ওই যে বললাম, পৌঁছে দেওয়ার প্রশ্নে তাদের কাছে পৌঁছায় না। তা আপনি যদি ধরুন নির্বাচন শুরুর আগে আপনি যদি বলতেন যে আমি বড় জনসভা করব না, আমি ভার্চুয়াল সভা করব, বলতে পারতেন, উচিত ছিল। আমি কুম্ভ মেলায় 26 লাখ মানুষের সমাগম করতে দেব না, বলতে পারতেন। ঠিক, সেগুলো তো বলেননি আপনি, কারণ সেখানে আপনার সব থেকে বেশি, ধরুন আমি বললে তো মানুষ গ্রহণ করবে না, কিন্তু প্রশাসনিক প্রধান যদি এক সময় তো আমাদের ঘাড়ে জোর করে লকডাউন চাপিয়ে দেওয়া হয়েছিল, যে সময় সংক্রমণের হার অত্যন্ত অল্প ছিল প্রথম ঢেউয়ের ক্ষেত্রে, সেখানে মানুষজন কি ঘরে আটকে ছিল না? আনপ্ল্যান্ড লকডাউন একদম। ফলে সেই আপনি গ্রহণ করে, আপনি বলেছেন, মানুষজন বাধ্য হয়েছে সেটা করতে, তাদের ঘরে খাবার ছিল না, তারপরেও তারা বাধ্য হয়েছে। পরিযায়ী শ্রমিক মাইলের পর মাইল হেঁটে গেছে, বাধ্য হয়েছে লকডাউন মানতে। কিন্তু আপনি লকডাউন করতে পারলেন প্রথম ঢেউয়ের ক্ষেত্রে, আর প্রথম ঢেউয়ের পরে আপনি লোকজনকে ভ্যাকসিনেশন পৌঁছে দিতে পারছেন না, ভ্যাকসিন পৌঁছে পারছেন না। এটা তো এই কথাগুলো তো মানুষের মনে আসবে। ফলে প্রশাসনিক অদক্ষতাই এই দ্বিতীয় ঢেউয়ে এত মানুষের মৃত্যুর কারণ বলে আমার ব্যক্তিগত অনুধাবন। প্রশাসনিক অদক্ষতা, এবং সেটা হতে পারে যে শুধুমাত্র কেন্দ্রের সরকার বা রাজ্যের সরকার না, হতে পারে নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশনের তো বিরাট ইনফ্রাস্ট্রাকচার নেই, রাজ্যের কেন্দ্রের যে যারা কর্মী থাকে তাদের নিয়েই, যদিও সাংবিধানিক সংস্থা, কিন্তু যদিও তাদের হাতে চলে আসে, কিন্তু তাদের তো এই ইনফ্রাস্ট্রাকচারই ব্যবহার করতে হয়। ফলে এই সমস্ত প্রশাসনিক সংস্থা, সাংবিধানিক সংস্থা এটা দায় এড়াতে পারে না, এবং আগামী দিনে যাই হোক না কেন, আগামী দিনে আমাদের আরো বেশি সুসংহত ভাবে এই অতিমারির সঙ্গে লড়তে হবে। ধন্যবাদ শামীম দা, আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।